কল্পনা করুন আপনি বাম দিকে মাত্র এক পা ফেললেন আর হঠাৎ করেই পৌঁছে গেলেন আগামীকালের সকালবেলায়। শুনতে পুরোপুরি কোনো সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? আবার ধরুন ডান দিকে এক পা পিছিয়ে এলেন আর আপনি ফিরে গেলেন গতকালের অতীতে। প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে বাস্তবে কিন্তু প্রতিদিন ঠিক এমনটাই ঘটছে। হ্যাঁ, আর এটা কোনো ম্যাজিক নয়, পুরোপুরি বিজ্ঞানের একটা অদ্ভুত খেলা। এবার আরেকটু ভাবুন, মাটি থেকে ৩৫,০০০ ফুট উপরে ঘুটঘুটে রাতের অন্ধকারে একটি বিমান উড়ে চলেছে। চারদিকে কোনো চিহ্ন নেই, কোনো ল্যান্ডমার্ক নেই। পাইলট কিভাবে এত নিখুঁতভাবে জানেন যে তারা ঠিক কোথায় আছেন? আসলেই তো, বিশাল আকাশে তো আর রাস্তার সাইনবোর্ড থাকে না। আর আজকের এই গভীর আলোচনায় আমাদের মিশন হল মহাকাশ এবং সময়কে জয় করার পেছনে মানুষের সেই সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের গল্পটা শোনা। আমরা আজ পৃথিবীর গায়ে ও আকাশে ছড়িয়ে থাকা সেই অদৃশ্য জালকে উন্মোচন করব, যা শুধু আমাদের ম্যাপ নয়, আমাদের হাতের ঘড়ি, দেয়ালের ক্যালেন্ডার, এমনকি আমাদের আবহাওয়াকেও আষ্টিপিষ্টে বেঁধে রেখেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু ছিল ঠিক এখানেই। একটা মসৃণ গোলাকার বলের গায়ে তো কোনো ঠিকানা লেখা থাকে না, এর কোনো শুরু নেই, কোনো শেষ নেই। একটা ভাসমান গোলকে আপনি কিভাবে বলবেন যে আপনি ঠিক এই জায়গায় আছেন? এই কারণেই মানুষকে সম্পূর্ণ শূন্য থেকে একটা গাণিতিক ম্যাট্রিক্স তৈরি করতে হয়েছিল। হ্যাঁ, এই যে অদৃশ্য রেখাগুলোর কথা আমরা বলি, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা, এগুলো শুধু ম্যাপের ওপর টানা কয়েকটা দাগ নয়। এই রেখাগুলো না থাকলে আমাদের পুরো আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ধরুন বিমান চলাচল, ইন্টারনেট সিঙ্ক্রোনাইজেশন, এমনকি সময় নির্ধারণের পুরো কাঠামোটি তাসের ঘরের মতো ভেঙে পড়ত। বিষয়টা একটু খুলে বলা যাক। পৃথিবীর বুকে নিজেদের অবস্থান খোঁজার জন্য আমাদের তো প্রথমে একটা ভিত্তি বা শূন্যবিন্দু দরকার, মানে যেখান থেকে আমরা মাপা শুরু করব। একটা রেফারেন্স পয়েন্ট তো লাগবেই। ছোটবেলায় আমরা যেমন শুনেছি যে পৃথিবীকে একটা কমলা লেবুর মতো মাঝখান দিয়ে কেটে ফেলা হলো, এই উপমাটা এখন একটু পুরনো হয়ে গেছে। বরং পৃথিবীকে একটা বিশাল 3D স্ক্যান বা ওয়্যারফ্রেম ম্যাট্রিক্স হিসাবে চিন্তা করা যাক। এই ম্যাট্রিক্সের শূন্যবিন্দু বা একেবারে মাঝখানের আড়ি রেখাটি হল আমাদের নিরক্ষরেখা বা বিষুব রেখা। এটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, আর এই রেখা থেকেই আমরা উপরের দিকে বা নিচের দিকে কোনো স্থানের অক্ষাংশ বের করি। মানে অক্ষাংশ বিষয়টা হলো মূলত নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব মানে সোজা কিলোমিটার বা মাইল নয়, এটা কোণের হিসাবে মাপা হয়। ধরুন পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দু থেকে নিরক্ষরেখার দিকে একটি সরল রেখা টানলেন। এরপর সেই একই কেন্দ্র থেকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেদিকে আরেকটি রেখা টানলেন। এই দুটি রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটাই আপনার অক্ষাংশ। নিরক্ষরেখায় এই কোণ 0 ডিগ্রি, আর আপনি যদি সোজা উত্তর মেরুতে চলে যান তবে সেটি হবে 90 ডিগ্রি। এর মধ্যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে, যেমন ধরুন উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যাকে আমরা কর্কট ক্রান্তি রেখা বলি। এটি কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। আর এই 23.5 ডিগ্রি সংখ্যাটা তো আকাশ থেকে পড়েনি, এর পেছনে পৃথিবীর হেলানো অক্ষের একটা বড় ভূমিকা আছে। বিষয়টা খুব মজার। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার সময় লাটিমের মতো সোজা হয়ে ঘোরে না, একটু বাঁকা হয়ে থাকে। এটি তার অক্ষের উপর 23.5 ডিগ্রি হেলে থাকে। এই হেলানো অবস্থানের কারণে সূর্যের আলো সারা বছর পৃথিবীর সব জায়গায় সমানভাবে পড়ে না। সূর্য সারা বছর ধরে শুধু কর্কট ক্রান্তি রেখা থেকে শুরু করে দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখা পর্যন্ত মধ্যবর্তী অঞ্চলে লম্বভাবে আলো দেয়। এই অঞ্চলের বাইরে সূর্যের আলো একটু তির্যকভাবে পড়ে। যখন সূর্য কর্কট ক্রান্তি রেখার ঠিক ওপর লম্বভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে মানে আমাদের এদিকে গ্রীষ্মকাল থাকে। আবার যখন আলোটা মকর ক্রান্তি রেখার উপর পড়ে, তখন অস্ট্রেলিয়া বা দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয়। আর আপনি যত সুমেরু বা কুমেরু বৃত্তের দিকে যাবেন, মানে মেরু অঞ্চলের দিকে, সূর্যের আলো তত বেশি তির্যক বা বাঁকা হয়ে পড়বে, আর শীতের তীব্রতা তত বাড়বে। তার মানে এই অদৃশ্য অক্ষরেখাগুলো শুধু আমি কোথায় আছি সেটাই বলছে না, বরং আগামী মাসে আপনাকে ভারী জ্যাকেট পরতে হবে নাকি সুতির জামা সেটাও বলে দিচ্ছে। কিন্তু ম্যাপের উপর রেখা টেনে হিসাব করা এক জিনিস, আর 1000 বছর আগে জিপিএস ছাড়া মাঝ সমুদ্রে পথ চলা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। প্রাচীনকালের নাবিকদের কথা ভাবলে আসলেই অবাক হতে হয়। দিনের পর দিন তারা অথই সাগরে ভেসে বেরিয়েছেন, চারিদিকে শুধু পানি,
আর তখনকার দিনের সামান্য ভুল মানেই সোজা পাথরের সাথে ধাক্কা খেয়ে সলিল সমাধি। তাদের সেই টিকে থাকার মরিয়া লড়াই এবং উদ্ভাবনী কৌশলগুলো সত্যি চমকপ্রদ। দিনের বেলায় অক্ষাংশ নির্ণয়ের জন্য নাবিকরা সেক্সটেন্ট নামের একটি যন্ত্র ব্যবহার করতেন। এই যন্ত্রটি দিয়ে তারা মূলত মধ্যাহ্নে সূর্যের উন্নতি কোণ মাপতেন, মানে ঠিক দুপুরবেলা সূর্য দিগন্ত রেখা থেকে কতটা উপরে আছে তার হিসাব। কিন্তু শুধু এই কোণ মাপলে হতো না, সূর্য যেহেতু ঋতুভেদে স্থান পরিবর্তন করে, তাই তাদের আরেকটা হিসাব মেলাতে হতো, যাকে বলা হয় বিষুবলম্ব বা ডেক্লিনেশন। অক্ষাংশ বের করার জন্য তারা 90 ডিগ্রি থেকে সূর্যের উন্নতি কোণ এবং বিষুবলম্বের জটিল যোগ বা বিয়োগ করতেন। একটু ভাবুন, দুলতে থাকা একটা জাহাজের ওপর দাঁড়িয়ে বিশাল ঢেউয়ের মধ্যে এত জটিল অঙ্ক। পরিস্থিতি আসলেই খুব কঠিন ছিল। সহজ করে বললে, তারা মূলত দুপুরবেলা সূর্যের উচ্চতা মাপতেন, আর তারপর তাদের কাছে থাকা একটা চার্ট বা খাতা দেখে মেলাতেন যে আজকের দিনে সূর্যের ঠিক কোথায় থাকার কথা ছিল, আর সেই পার্থক্য থেকেই তারা নিজেদের অক্ষাংশ বের করে ফেলতেন। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। মেঘলা দিন বা তুমুল ঝড়ের মধ্যে যখন সূর্য দেখাই যায় না, তখন এই পদ্ধতি পুরোপুরি অকেজো হয়ে পড়ত। তাই রাতের বেলায় তাদের ভরসা ছিল আকাশ। বিশেষ করে উত্তর গোলার্ধের নাবিকদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল ধ্রুবতারা বা পোল স্টার। ধ্রুবতারা তো উত্তর মেরুর ঠিক মাথার ওপরে স্থির থাকে। আপনি যদি নিরক্ষরেখায় মানে 0 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকেন, তবে ধ্রুবতারা ঠিক দিগন্তের সাথে মিশে থাকবে, অর্থাৎ তার কোণ হবে 0 ডিগ্রি। আর আপনি যদি হাঁটতে হাঁটতে উত্তর মেরুতে চলে যান, তারাটা ঠিক আপনার মাথার ওপরে চলে আসবে, মানে 90 ডিগ্রিতে থাকবে। তার মানে ধ্রুবতারা দিগন্ত থেকে যতটা উপরে আছে, আপনার অক্ষাংশ ঠিক তত ডিগ্রি, কোনো জটিল অঙ্ক ছাড়াই। সে যুগে আকাশ ছিল মানুষের সবচেয়ে বড় কম্পাস। আকাশের এই সংকেতগুলো পড়ে পড়েই নাবিকরা বুঝতে পারতেন তারা উত্তর বা দক্ষিণে কতটা এগিয়েছেন বা পিছিয়েছেন। উত্তর দক্ষিণের হিসেব তো অক্ষরেখা দিয়ে জানা গেল, কিন্তু সমস্যা হলো পৃথিবী স্থির নেই, এটি ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে পূর্ব বা পশ্চিমে অবস্থান নির্ণয় করতে হলে শুধুমাত্র দূরত্বের হিসেবে আটকে থাকলে চলবে না, আমাদের এবার সময়ের হিসেবে প্রবেশ করতে হবে। আর এখানেই দ্রাঘিমা রেখার বিষয়টা চলে আসে। এই দ্রাঘিমাংশ বের করতে পারাটাই ছিল মানব ইতিহাসের অন্যতম বড় একটা চ্যালেঞ্জ, যাকে বলা হতো লঙ্গিটিউড প্রবলেম। অক্ষাংশ বের করা তুলনামূলকভাবে সহজ ছিল, কারণ অক্ষরেখার বেলায় নিরক্ষরেখা প্রাকৃতিকভাবেই পৃথিবীকে 2 ভাগে ভাগ করেছিল। কিন্তু পূর্ব পশ্চিমের হিসেব শুরু করার জন্য পৃথিবীর গায়ে কোনো প্রাকৃতিক কেন্দ্র নেই। ডান আর বাম তো সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার, তাই এটা সম্পূর্ণ মানুষের তৈরি একটা সিদ্ধান্ত হতে বাধ্য ছিল, মানে কোন জায়গাটাকে আমরা 0 ডিগ্রি ধরব। আর এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না। 19 শতকে এই মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান কোথায় হবে তা নিয়ে বড় বড় দেশগুলোর মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়েছিল। বেশ বড় রকমের রাজনীতি ছিল এর পেছনে। ফ্রান্স চাইতো প্যারিসের ওপর দিয়ে যাক, আমেরিকা চাইতো ওয়াশিংটনের ওপর দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত 1884 সালে ওয়াশিংটনের আন্তর্জাতিক সম্মেলনে ইউনাইটেড কিংডমের গ্রিনিচ মনমন্দিরের ওপর দিয়ে যাওয়া রেখাটিকে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গ্রিনিচকে 0 ডিগ্রি ধরে পৃথিবীকে লম্বালম্বিভাবে 360 ডিগ্রিতে ভাগ করা হলো। পূর্ব দিকে 180 ডিগ্রি এবং পশ্চিম দিকে 180 ডিগ্রি। এখন আপনি যদি পূর্ব বা পশ্চিমে কত দূরে আছেন তা জানতে চান, তবে আপনাকে সময়ের উপর নির্ভর করতে হবে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। হিসাবটা বেশ দারুণ একটা গাণিতিক জ্যামিতি। পৃথিবী একটি গোলক, তাই এটি 360 ডিগ্রি, আর নিজের অক্ষের উপর একবার পুরো ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এখন 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে রূপান্তর করি, তবে হয় 1440 মিনিট। এবার 1440কে 360 দিয়ে ভাগ করলে আমরা পাই 4। তার মানে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর ঠিক 4 মিনিট সময় লাগে। এই 4 মিনিটের পার্থক্যের কারণেই আপনি গ্রিনিচ থেকে যত পূর্ব দিকে যাবেন, আপনার স্থানীয় সময় তত বাড়তে থাকবে, আর পশ্চিম দিকে গেলে সময় কমতে থাকবে। চলুন আমাদের বাংলাদেশের উদাহরণ টেনে এই অঙ্কটা মিলিয়ে দেখি। বাংলাদেশ গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত।
তাহলে 90কে 4 দিয়ে গুণ করলে দাঁড়ায় 360 মিনিট, আর 360 মিনিট মানে হলো ঠিক 6 ঘন্টা। যেহেতু আমরা পূর্ব দিকে আছি, তাই আমরা গ্রিনিচের চেয়ে এগিয়ে থাকব। অর্থাৎ লন্ডনে যখন দুপুর 12টা বাজে, বাংলাদেশে তখন সন্ধে 6টা। পুরোপুরি নিখুঁত হিসাব। কিন্তু এই দ্রাঘিমাংশ বের করাটা নাবিকদের জন্য কেন এত কঠিন ছিল? তাদের কাছে তো ঘড়ি ছিল, সময় তো তারা মাপতেই পারত। কারণ হলো সেই যুগে সমুদ্রের উত্তাল ঢেউ, আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে সাধারণ পেন্ডুলাম ঘড়িগুলো জাহাজে ঠিকমতো কাজ করত না। জাহাজের দুলুনিতে পেন্ডুলাম উল্টোপাল্টা দুলত। ঘড়ি ভুল সময় দিলে দ্রাঘিমাংশের হিসাবও ভুল হতো। আর এই সামান্য ভুলের কারণে বহু জাহাজ ডুবেছে। যেমন ধরুন 1707 সালে সিলি দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ নৌবাহিনীর 4টি জাহাজ পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। প্রায় 2000 নাবিক মারা যান, শুধুমাত্র নিজেদের পূর্ব পশ্চিমের অবস্থান ঠিকমতো না জানার কারণে। 2000 মানুষ, শুধু একটা সঠিক ঘড়ির অভাবে। এরপর ব্রিটিশ সরকার দ্রাঘিমাংশ মাপার যন্ত্র আবিষ্কারের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করে। অবশেষে জন হ্যারিসন নামের একজন কাঠমিস্ত্রি মেরিন ক্রোনোমিটার নামের এমন এক নিখুঁত ঘড়ি আবিষ্কার করেন, যা চরম প্রতিকূল পরিবেশেও সঠিক সময় দিত। একজন কাঠমিস্ত্রি এই সমস্যার সমাধান করলেন। বাঁচার তাগিদে মানুষ সময়কে যন্ত্রের ভেতর বন্দি করে ফেলেছে, আর এভাবেই মানুষ সময়কে ব্যবহার করে সমুদ্রে নিজেদের অবস্থান নিশ্চিত করতে শেখে। পূর্ব দিকে গেলে সময় বাড়ে আর পশ্চিমে গেলে কমে, এটা বেশ পরিষ্কার। কিন্তু আমরা তো একটি গোলকের উপর বাস করি, তো পূর্ব দিক থেকে এগোতে এগোতে সময় বাড়াতে থাকলে আর পশ্চিম দিক থেকে এগোতে এগোতে সময় কমাতে থাকলে পৃথিবীর ঠিক উল্টো পাশে গিয়ে যখন দুই দিক এসে মিলিত হবে, তখন কি ঘটবে? এক বিশাল 24 ঘন্টার সংঘর্ষ। গ্রিনিচ থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি পর্যন্ত গেলে সময় বাড়ে 12 ঘন্টা, আবার পশ্চিম দিকে 180 ডিগ্রি পর্যন্ত গেলে সময় কমে 12 ঘন্টা। অর্থাৎ পৃথিবীর ঠিক উল্টো পাশে একই 180 ডিগ্রি দ্রাঘিমার সীমারেখায় পূর্ব দিক থেকে আসা হিসাব এবং পশ্চিম দিক থেকে আসা হিসাবের মধ্যে মোট 24 ঘন্টার, মানে পুরো একদিনের পার্থক্য তৈরি হয়ে যায়। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই 24 ঘন্টার গোলমাল মেটানোর জন্যই জন্ম হয়েছিল আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইনের। এটাকে তো এক অর্থে টাইম মেশিনের রেখাও বলা যেতে পারে। শুরুতেই বলেছিলাম এক পা ফেলে অতীত বা ভবিষ্যতে চলে যাওয়ার কথা, সেটা তো এখানেই ঘটে। নিয়মটি হল, পশ্চিমগামী কোনো জাহাজ যখনই 180 ডিগ্রি রেখাটি অতিক্রম করে, তখন তারা ঘড়িতে একদিন যোগ করে নেয়। মানে রেখা পার হওয়ার মুহূর্তে মঙ্গলবার থাকলে পার হওয়ার সাথে সাথেই তাদের ক্যালেন্ডারে সেটি বুধবার হয়ে যাবে। আবার যদি কোনো জাহাজ পূর্ব দিকে যায়, তবে এই রেখা পার হওয়ার সময় তাদের একদিন বিয়োগ করতে হয়। অর্থাৎ বুধবার থাকলে একদিন পিছিয়ে তা মঙ্গলবার হয়ে যাবে। কিন্তু ম্যাপের দিকে তাকালে একটা খটকা লাগে। বাকি সব অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা তো স্কেল দিয়ে টানা সোজা দাগের মতো, কিন্তু এই আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের বুকে সাইবেরিয়া, অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ বা ফিজির কাছে গিয়ে হঠাৎ অদ্ভুতভাবে এঁকে বেঁকে গেল কেন? দেখে মনে হয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে রেখাটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এর পেছনে রয়েছে নিখুঁত গণিতের সাথে মানুষের বাস্তব জীবনের সাংঘর্ষিক অবস্থান। একটু ভেবে দেখুন, যদি 180 ডিগ্রি রেখাটিকে সম্পূর্ণ সোজাভাবে টানা হতো, তবে তা হয়তো কোনো একটি দেশ বা দ্বীপের ঠিক মাঝখান দিয়ে যেত। এর ফলাফল কি হতো? একই দেশের এক অংশে যখন সোমবার, অন্য অংশে তখন হতো মঙ্গলবার। আপনি রাস্তা পার হলেই বার বদলে যেত। মানুষের দৈনন্দিন জীবন, অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে এক চরম বিভ্রান্তি তৈরি হতো। ভাবুন, এক বাসায় আজ সোমবার হলে পাশের বাসায় মঙ্গলবার। কারোর জন্ম তারিখ সোমবার পড়তো, তো তার যমজ ভাইয়ের জন্ম তারিখ হতো মঙ্গলবার। এটা তো রীতিমতো পাগলামি। ঠিক এই বিভ্রান্তি এড়াতেই রেখাটিকে স্থলভাগ এড়িয়ে সম্পূর্ণ পানির ওপর দিয়ে, মানে মহাসাগরের ওপর দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ফিজির মতো দ্বীপরাষ্ট্র বা সাইবেরিয়ার মানুষদের একটা অখণ্ড দিন উপহার দিতেই এই রেখার এই আঁকাবাঁকা রূপ। এমনকি 2011 সালে সামোয়া নামের দ্বীপরাষ্ট্রটি তাদের পুরো দেশটাকে আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরিয়ে নেয়, শুধু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সাথে তাদের ব্যবসার দিনক্ষণ মেলানোর জন্য। তারা ক্যালেন্ডার থেকে আস্ত একটা দিন গায়েব করে দিয়েছিল। তার মানে গণিতকে শেষ পর্যন্ত মানুষের সুবিধার কাছে মাথা নত করতেই হলো। পৃথিবীর উল্টো দিকের কথা যখন উঠলই, তখন একটা মজার জ্যামিতিক কল্পনায় যাওয়া যাক। আমরা ছোটবেলায় অনেকেই হয়তো ভেবেছি, যদি পায়ের নিচের মাটি খুঁড়ে
একটা বিশাল গর্ত করে পৃথিবীর কেন্দ্র ভেদ করে ঠিক উল্টো দিকে বেরিয়ে যাওয়া যায়, তবে সেখানে কি থাকবে? ভূগোলের ভাষায় এই ব্যাপারটিকে বলা হয় প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোডস। ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে অপরদিকে যে বিন্দুতে গিয়ে রেখাটি পৌঁছায়, সেই উল্টো দিকের বিন্দুটি হল প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান। এই প্রতিপাদ স্থান বের করার গাণিতিক নিয়মটি খুবই সাধারণ। কোনো বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থানের বিপরীত দ্রাঘিমা রেখা বের করতে হলে সেই দুটি দ্রাঘিমার যোগফল সবসময় 180 ডিগ্রি হতে হবে। অর্থাৎ আপনি যে দ্রাঘিমায় আছেন তার প্রতিপাদ স্থানটি হবে ঠিক 180 ডিগ্রি দূরে। আর আমরা আগেই হিসাব করে দেখেছি যে 180 ডিগ্রি দূরত্বের জন্য সময়ের পার্থক্য হয় ঠিক 12 ঘন্টা। 180 গুণ 4 মিনিট সমান 720 মিনিট, যা 12 ঘন্টার সমান। এর মানে হলো আপনার অবস্থানে যখন ঠিক দুপুর 12টা বাজবে, আপনার প্রতিপাদ স্থানে তখন ঠিক রাত 12টা বাজবে। দিন এবং রাত সম্পূর্ণ বিপরীতমুখী হবে। পুরো বিষয়টা ভাবতেই একটা অন্যরকম শিহরণ কাজ করে। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম সেই মাঝ সমুদ্রে ভাসমান জাহাজ আর আকাশে উড়ন্ত বিমানের কথা দিয়ে। তারা এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার নিখুঁত জালের ওপর ভর করেই তাদের গন্তব্যে পৌঁছয়। কিভাবে প্রাচীন নাবিকেরা আকাশের তারার সাহায্যে পথ চিনতেন, আর কিভাবে গ্রিনিচের সময় আমাদের সবার ঘড়িকে সুতো দিয়ে বেঁধে রেখেছে, তা আমরা দেখলাম। আমরা এটাও দেখলাম যে কিভাবে আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের বুকে দিন আর রাতের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে, আর মানুষের বেঁচে থাকার তাগিদ কিভাবে সময়কে নিখুঁতভাবে মাপতে শিখিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই যে এতগুলো রেখার কথা আমরা বললাম, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি কিংবা তারিখ রেখা, বাস্তবে পৃথিবীতে এগুলোর কোনো অস্তিত্বই নেই। এগুলো মানুষের নিজেদের বানানো সম্পূর্ণ কাল্পনিক কিছু রেখা। অথচ ভেবে দেখুন, এই কাল্পনিক রেখাগুলোই আমাদের বাস্তব জীবন, আমাদের দিন রাত, আমাদের ক্যালেন্ডার, আমাদের ঋতুভিত্তিক জামা কাপড়, এমনকি আমাদের বয়স আর সময়কে কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এই অদৃশ্য জালে আমরা সবাই আষ্টেপৃষ্ঠে বাঁধা। একটু ভেবে দেখুন তো, মানুষের তৈরি আর কোন কোন কাল্পনিক ব্যবস্থা বা সিস্টেম আমাদের এই বাস্তব জীবনকে এভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে, যা আমরা চোখে দেখি না, কিন্তু এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারি না। পরের বার যখন আপনি নিজের হাতের ঘড়ির দিকে তাকাবেন, তখন এই প্রশ্নটা একবার নিজেকে করে দেখবেন।